তোমরা কারা আসছো একটু দেখি। দেখি 30 জন আসছে না, এখনই শুরু করবো আমি। হ্যাঁ, ওকে, শুরু করছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সাথে অনেকদিন আমার ক্লাস হয় নাই, তো আজকে আবার তোমাদের গত রাত্রে আমি কিন্তু 4 নম্বর পরীক্ষার যে সিলেবাসটা এটা আমি দিয়ে দিয়েছি। এর ভিতরে কিছু পুরাতন আছে, অর্থাৎ আমরা কিছু রিভিশন করব, আর কিছু নতুন আছে। নতুনের বলতে দুটো আছে, ওটাও পড়ানো হবে এই সপ্তাহের মধ্যে, ঈদের আগে। এটাই লাস্ট পরীক্ষা। আমি একটু বলি রাখি, তোমাদের যে 4টে পরীক্ষা হলো, 4টে পরীক্ষা আমি একত্রিত করব। একত্রিত করার পরে ধরো 4-5 প্রায় 200 মার্কস পরীক্ষা হলো। 200 মার্কসের মধ্যে আমি কিন্তু এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করব 1 থেকে 10 পর্যন্ত। যারা এর আগের পরীক্ষাগুলো একটু খারাপ করেছো, এই পরীক্ষাটা একটু মনোযোগের সাথে দিলে এবং ফুল মার্কস পাওয়ার চেষ্টা করবে, তাহলে হয়তো পজিশন থাকতে পারে। অবশ্যই পজিশনে থাকাটা বড় কথা নয়, কিন্তু একটা আগ্রহ থাকা উচিত যে আমরা এত কষ্ট করছি তোমাদের জন্য, তো এই কষ্টটা যাতে বিফলে না যায়। তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে এবং দেখবা যে আমি কিন্তু তোমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছি বিভিন্ন দিক থেকে, এমসিকিউ দিয়ে, ক্লাস দিয়ে। তো আজকে আমাদের ক্লাসটা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে একটা গদ্য, আমি প্রথম গদ্যটা নিব। এটা যদিও স্কুলে পড়ানো হয়েছে, অনেকবার রিভিশনও করা হয়েছে। আমি আজকে ফিনিশিং অতীত স্মৃতি এবং প্রথম কবিতাটা মানব ধর্ম, এই দুটো একটু রিভিশন দিব। রিভিশন দেওয়ার পরে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তো এখনো যারা আমরা জয়েন করিনি তারা খুব তাড়াতাড়ি যেন জয়েন করি, ঠিক আছে? আমরা মূল পর্বে ফিরে যাব। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের উপস্থিতি কেমন। উপস্থিতি কিন্তু আশানুরূপ এখনো হয়নি, ঠিক আছে? উপস্থিতি আরো হওয়া উচিত ছিল, যেহেতু তোমরা যারা আসছো নাম রোল নাম্বারটা দিয়ে দাও। যারা চলে এসছো ইতিমধ্যে নাম এবং রোল নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, আমি শুরু করছি। ওকে, ভেরি গুড। অতিথি স্মৃতি, দেখো আমি অল্প একটু আলোচনা করে এমসিকিউ চলে যাবো। অতিথি স্মৃতি, আমাদের গল্পটার নাম কি? অতিথি স্মৃতি, তাই না? এখন প্রথমেই গল্পের নামকরণ দেখো। আমরা প্রথমেই আসি যে গল্পটা যখন পড়লাম, কেন গল্পটার নাম অতিথি স্মৃতি হলো প্রথম? তাহলে প্রথম কথা হচ্ছে অতিথি আমাদেরকে, এটা প্রথমেই মনে রাখবো আমরা কে, অতিথিটা কে। আর দ্বিতীয় মনে রাখবো এই স্মৃতি বলতে কি বোঝানো হচ্ছে। দ্বিতীয় বলবো যে আমাদের যে স্মৃতি বললাম, স্মৃতি বলতে এটা কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি কি শিখবো। এই গল্পের কি আগে কোনো নাম ছিল? এই গল্পের নামটা একটু পরিবর্তন করা ছিল। গল্পের নামটা হয়ে গেল কি? দেওঘরের স্মৃতি, তাই না? দেওঘরের স্মৃতি। তাহলে এই গল্পটা একটু পরিবর্তিত করে আমরা নাম রেখে দিলাম অতিথি স্মৃতি। ওকে, 2 নাম্বার, এটা মনে রাখবে। এখন আমি অতিথিকে এবং আমাদের এখানে কি ঘটনা ঘটেছিল, আমাদের ঘটনাটা ঘটেছিল যে বায়ু পরিবর্তন। তাহলে কি আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে বায়ু পরিবর্তন। বায়ু পরিবর্তন, এটা সম্পর্কে আমরা জানবো। বায়ু পরিবর্তন আমি একটু বলি যে বায়ু পরিবর্তন তৎকালীন সময়ে আমাদের দেশে বা পৃথিবীতে যে সমস্ত ডাক্তারগুলো ছিলেন, এই সমস্ত ইন্টেলেকচুয়াল ডাক্তাররা বরং ওষুধের চেয়ে আমাদের স্থান পরিবর্তনকে বেশি প্রাধান্য দিতেন। তো এই স্থান পরিবর্তন বলতেই বায়ু পরিবর্তন বলা হয়েছে। আমাদের এখনো কিছু কিছু ডাক্তার হঠাৎ করে দেখবা যখন আমরা কাজের প্রেশারে পড়ে যাই,
অসুস্থ হয়ে যায় তখন ওরা বলে যান কক্সবাজার থেকে ঘুরে আসেন অথবা দেশের বাইরে থেকে ঘুরে আসেন, এটাই বায়ু পরিবর্তন। তো যিনি বায়ু পরিবর্তন করতে গিয়েছিলেন তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকা অবস্থায় তার একটু হাওয়া বদলের দরকার ছিল, এই জন্য বায়ু পরিবর্তন করতে গিয়েছিলেন এবং জায়গাটা এসেছিলেন উনি কোথায়, একটা জায়গা এসেছিলেন, সেই জায়গাটা হচ্ছে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা একটা বাড়িতে এসেছিলেন, এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। অবস্থান করার পরে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো এখানে বিস্তারিত বর্ণনা করা হবে। তার আগে আমরা দেখি লেখক পরিচিতিতে একটু দেখি। লেখক কে? তোমরা জানো যে একজন কথা সাহিত্যিক, আমরা লেখক সম্পর্কে একটু বলে দিই। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকে আমরা শরৎকে চিনি, কিন্তু আসলে একটু মনে রাখি আমরা শরৎ চন্দ্র ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কথা সাহিত্যিক বলা হয় এবং এত জনপ্রিয়, ইনি এই শরৎচন্দ্রের মতো এত জনপ্রিয় কথা সাহিত্যিক কিন্তু আর কেউ ছিলেন না। আর ইনি কিন্তু আমাদের শিখিয়েছিলেন ছোট গল্প, সাথে সাথে বড় গল্প কিভাবে লিখতে হয়, ইনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। তার অনেকগুলো বড় গল্পও আছে, এটা মজার বিষয় না? হ্যাঁ, এখন আমরা চলে যাব তার কেন তিনি জনপ্রিয় হলেন। তার কিছু বিখ্যাত উপন্যাস আছে, উপন্যাসগুলো একটু ভালো করে খেয়াল করবা, একটা ছড়ার আকারে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। উপন্যাসগুলো কি? এখানে প্রথম দেখো, একটু লিখে নাও, দেনা পাওনা নিয়ে, দেনা পাওনা নিয়ে, ঠিক আছে, শ্রীকান্ত ও দেবদাস প্রায় ঝগড়া করত। তারপর দেখো, বিখ্যাত ভারতী পত্রিকায় তাদের বড় দিদি, বড় দিদি এসে পথের দাবি নিয়ে গৃহদাহ করলে পল্লী সমাজ থেকে তাকে, পল্লী সমাজ থেকে তাকে বের করে দেওয়ার সময় তার শেষ প্রশ্ন ছিল, শরৎ কিভাবে কালজয়ী কথাশিল্পী হলেন। ঠিক আছে, তার জগৎ
পুরস্কারের জন্য শেষে একটা উনি নোট অফ ইন্টারোগেশন চিহ্ন লিখে দেবেন। হ্যাঁ, এটা শিকার আর দীর্ঘিকার হবে জগত্তারিণী। এখন দেখো আমি এটা তোমাদের একটু সুবিধা করে দিই, এইগুলো মনে রাখলে তার মনে থাকবে। এক নাম্বার দেখো দেনা পাওনা, একটা বিখ্যাত উপন্যাস। কি হলো? নিয়ে শ্রীকান্ত একটা বিখ্যাত উপন্যাস, 2 নাম্বার গেল। দেবদাস একটা বিখ্যাত উপন্যাস, ওকে 3 নাম্বার। বলছে দেনা পাওনা নিয়ে শ্রীকান্ত দেবদাস প্রায় ঝগড়া করে। বিখ্যাত, এই যে তিনি বিখ্যাত হয়েছিলেন কি? এই বিখ্যাত হয়েছিলেন একটা ভারতীয় পত্রিকায়, অর্থাৎ এই ভারতীয় পত্রিকা, এটা কিন্তু একটা পত্রিকা, সুতরাং একটা আলাদা, আমরা একটু আলাদা কালি দিয়ে করি তাহলে আমাদের মনে থাকবে। ভারতী কিন্তু বিখ্যাত পত্রিকা, ঠিক আছে? এই পত্রিকায় কি হয়েছিল? পত্রিকায় বড় দিদি নামে একটা উপন্যাস, তার প্রথম একটা উপন্যাস বের হয়েছিল, এর একটা। তারপরে কি হয়েছিল? এরপরে ছিল পথের দাবি, আরেকটা বিখ্যাত উপন্যাস, এটা গৃহদাহ। এই যে গৃহদাহ, এটা আরেকটা উপন্যাস। পল্লী সমাজ আরেকটা বিখ্যাত উপন্যাস। তারপরে কি হলো? দেওয়ার সময় তার শেষ প্রশ্ন আরেকটা বিখ্যাত উপন্যাস। শরৎ কিভাবে কালোজয়ী, এবং শরৎকে আমরা কিভাবে চিনব? একজন কালোজয়ী উপন্যাসিক হিসেবে, এটা কিন্তু আরেকটা বিষয়। শরৎকে আমরা কিভাবে চিনলাম? কালোজয়ী বিখ্যাত উপন্যাসিক হিসেবে চিনলাম। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে তিনি সবশেষ কি পেয়েছিলেন? জগত্তারিণী পুরস্কারটা পেয়েছিলেন। আমরা এইটুকু একটু যদি মনে রাখতে পারি তাহলে শরৎ সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো ধারণা হয়ে যাবে। আমি আর একটু রিপিট করি, তোমরা যারা আছো একটু রিপিট শোনার চেষ্টা করো, যে তার এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আমরা সাধারণভাবেই তার লেখক পরিচিতি যখন জানতে চাই তখন তার লেখক পরিচিতি সম্পর্কে মুখস্থ করতে হয়। আমাদের এই লাইনগুলো মনে থাকলে আমরা একটু পেরে দিব। দেখো আমি আবার বলি, দেনা পাওনা নিয়ে শ্রীকান্ত ও দেবদাস। দেনা পাওনা বোঝো তো, লেনদেন। দুটো চরিত্রের নাম করেছি, একটা শ্রীকান্ত আর একটা দেবদাস, এই দুটো চরিত্রের নাম করলাম। ওরা কি করতো? প্রায় ঝগড়া করতো। তাহলে আমরা প্রথম লাইনে কি পেলাম? প্রথম লাইনে পেলাম দেনা পাওনা পেলাম, অর্থাৎ 1 নাম্বার পেলাম, ঠিক আছে? আমি একটু অন্য কালিতে লিখতে ভালো হয়। এখানে কি পেলাম আমরা? 1 নম্বরে পেলাম একটা দেনা পাওনা, একটা উপন্যাসের সংখ্যা, উপন্যাসের নাম পেলাম। 2 নম্বর পেলাম শ্রীকান্ত, 3 নম্বর পেলাম দেবদাস। তারপরে 4 নম্বরে পেলাম বড় দিদি, এটা 4 নম্বরে পেলাম বড় দিদি। 5 নম্বরে এসে পেলাম পথের দাবি। 6 নম্বরে এসে পেলাম গৃহদাহ। 7 নম্বরে এসে পেলাম পল্লী সমাজ। 8 নম্বরে এসে পেলাম শেষ প্রশ্ন। তাহলে আমাদের কিন্তু বিখ্যাত উপন্যাসগুলো হয়ে গেছে। 8টা বিখ্যাত উপন্যাস আমরা শেষ করে ফেলেছি। বাকি যে আন্ডারলাইন করা আছে সেগুলো কি? সেগুলো আমি বলেছি যে এই বিখ্যাত ভারতী পত্রিকার কথা বলা হয়েছে, যেখানে বড় দিদি প্রকাশ পেয়েছিল। দেখো বিখ্যাত ভারতী পত্রিকায় তাদের বড় দিদি এসে কি একদিক থেকে 2 কাজ হলো। বড় দিদি কিন্তু আমি বলেছি সেন্টেন্সে তাদের বোনের কথা, তাদের দিদির কথা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বড় দিদি আসলে একটা কি মানে একটা উপন্যাসের কথা আমি এখানে বলতে চেয়েছি। আর বিখ্যাত কোথায় ছিল? বিখ্যাত ভারতী নামক একটা পত্রিকায়। তারপরে কি তিনি কি এনেছিলেন? পথের দাবি এনেছিলেন, যে আমি কেন পথে পথে ঘুরবো, এই দাবিটা এনেছিলেন দিদি। এরপর বললে গৃহদাহ, আমি এখানে মিন করেছি গৃহে সাধারণত দাহ বলতে অশান্তি হয়, গৃহে দাহ শুরু হয়ে গেল। এরপরে যখন ঝগড়াঝাটি হয় তখন বুঝবাই যে গৃহে দাহ করলে কি হয়, মনে আছে? আমাদের সমাজ থেকে বের করে দেয়, তাই না? এখন আমরা যেমন করোনায় আক্রান্ত হয়েছি, আক্রান্ত হওয়ার পর দেখো সমাজে কারোর সাথে মিশতে পারছি না, এরকম কোনো ভুল ত্রুটি হলে কিন্তু আমরা সমাজ থেকে একঘরে হয়ে যাব। তো গৃহে দাহ করলে সমাজ থেকে বের করে দিবে, এই জন্য বলছে পল্লী সমাজ। তা পল্লী সমাজ একটা নাম, আমরা এটাও পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। এরপরে কি তাকে বের করে দেওয়া হলো বড় দিদিকে, এবং বড় দিদি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছে তখন তো তার তো আত্মপক্ষ সমর্থন করার একটা দরকার আছে, তাই না? তাই আত্মপক্ষ সমর্থন করে বলছে যে আমার শেষ প্রশ্ন ছিল, বলছে আমি শেষ প্রশ্ন করতে চাই। তো শেষ প্রশ্ন তিনি কি করতে চান? আসলে শেষ প্রশ্ন একটা উপন্যাসের নাম। তো কিভাবে করলেন? বললেন যে আসলে শরৎচন্দ্র কিভাবে কালোজয়ী উপন্যাসিক হলেন।
তার শেষ প্রশ্নে কিন্তু মারাত্মক, অর্থাৎ কোথায় আঘাত করেছে দেখো, শরৎচন্দ্রকে আঘাত করেছেন। তো শরৎচন্দ্র তখন উত্তর দিল সে কি, যে তিনি কিন্তু জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন, তাহলে এই জন্যই তিনি কালজয়ী। তাহলে আমার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মনে করি যে তোমরা আর মুখস্থ করার দরকার নেই। আমি প্রত্যেকটা গল্প উপন্যাসের এখন যখন আমি রিভিশন দিব, মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি কথা দিলাম আমাদের লকডাউন চলা অবস্থায় তোমাদের প্রত্যেকটা গল্প আমি আরেকবার করে তোমাদের রিভিশন করাবো এবং এরকম শর্টকাট কিছু নিয়ম তোমাদেরকে দিয়ে দিব যাতে সহজে মনে থাকে। আর আমরা তো ইলাবোরেটলি পড়লাম, তাই না? আমরা এই যে 5 মাস প্রায় অনেক পড়েছি। এখন আমাদের শর্টকাট আইটেম দেখবো, এমসিকিউ সলভ করবো, এই সম্পর্কে আরো গভীরে যাওয়ার চেষ্টা করবো। তো একটা কথা মনে রাখবা যে দেয়ার ইজ নো শর্টকাট টু হার্ড ওয়ার্কিং। এটা কিন্তু মনে রাখতেই হবে যে আমাদের হার্ড ওয়ার্ক করতেই হবে, এটা শর্টকাটের কোনো নিয়ম নেই। আর সাহিত্যের ক্ষেত্রে তো নাই। অনেক সময় দেখবা চটকদার কিছু কিছু আমরা করে ফেলি যে তোমাকে প্রলোভন, মানে আমরা প্রলোভন দেখাই যে এই বই পড়লে এটা হবে, ওই বই পড়লে এটা হবে। আসলে কিন্তু নাই, তোমাকে বইটা পড়তেই হবে। মাথায় রাখবে যে তোমাকে মূল বইটা পড়তেই হবে, কারণ এখন ক্রিয়েটিভের যুগ, এখন এমসিকিউ এর যুগ। এই জন্য মূল বইটা আমাদের সবাইকে পড়তে হবে, লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে। আর এখন অনেক সময় আছে, রিডিং করবে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এটার পরে আমরা এখন চলে যাই একটু, আর 5 মিনিটে শেষ করার পরে আমি এমসিকিউ চলে আসবো। আমি এটা মুছে দিচ্ছি। বসে দেওয়ার পরে দেখো, আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। তুলে নেওয়ার পরে মনে রাখার চেষ্টা করবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে। আর সবাই তোমরা নাম, রোল নাম্বারটা দিতে পারো, কোনো প্রশ্ন। আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি উত্তর দিব। ওকে, এখন আমি এক এক করে প্রশ্ন করবো। আমি বলেছি তোমাদের বর্ণনা দেবো 5 মিনিট। 5 মিনিট বর্ণনার মধ্যে এখন সবাই খেয়াল করবে, আমরা একটা এখানে বলা হলো যে আমাদের লেখক যেখানে গিয়েছিলেন, বলেন একটা বাড়ি, এটা চারিদিকে প্রাচীরে ঘেরা বাড়ি। এই প্রাচীরে ঘেরার মধ্যে এখানে সবচেয়ে, ঠিক আছে, এখানে এই প্রাচীরের ঘেরার মধ্যে এখানে সবচেয়ে, আমি একটু গল্পের বর্ণনাটা করে দিই, তাহলে বুঝতে পারবা। গল্পের বর্ণনায় একটুখানি খেয়াল করো যে আমি না লিখলাম, তোমাদের এখানে একটু দেখাই। একটা ছবি আছে, দেখো ছবিটা দেখতে পেয়েছো? এই ছবিটা হচ্ছে বলছে যে আমরা এখানে কি কি দেখব। এখানে প্রথম দেখব, দেখো এখানে প্রথম দেখবো যে একটা গাছ আছে, একটা প্রাচীরে লেখক বসে আছেন, এই দেখো এখানে একটা কুকুর আছে, আর এখানে বিভিন্ন রকম পাখি আছে। পাখিগুলো কি কি, আমরা একটু পাখিগুলো অন্তত লিখি, ঠিক আছে? প্রথম পাখির নাম হচ্ছে, আমরা বললাম দোয়েল। দোয়েল পাখি সবার আগে আসতো, 1 নাম্বার। 2 নাম্বার দেখো, আমরা আরেকটু চেষ্টা করবো আর কোন কোন পাখি আসতো। তারপরে বুলবুলি, ঠিক আছে, বুলবুলি আসতো। শ্যামা আসতো, শ্যামা আসতো, শালিক আসতো, হ্যাঁ, শ্যামা শালিক। তারপরে আসতো টুনটুনি, মনে আছে? দেখো তো, টুনটুনি আসতে, টুনটুনির পরে আর সবচেয়ে হলদে বেনে বউ বলে একটা পাখি আসতো, বেনে বউ, ঠিক আছে? আমরা এটা হলদে বেনে বউ পাখি, আমরা পাখিগুলো পেলাম। এরপরে দেখো আমরা অন্যান্য জিনিসগুলো আর কি কি পেতে পারি। এখানে কিছু গাছের কথা বলা হয়েছে। 1 নাম্বার গাছের কথা বলা হয়েছে, আম গাছের কথা বলা হয়েছে, বকুল গাছ। তাহলে কি হচ্ছে? আম গাছ, আম গাছ, বকুল কুঞ্জ, বকুল কুঞ্জ বা বকুল গাছ হতে পারে। এরপরে কি হচ্ছে? অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। তারপরে আরো 2-1টা গাছের কথা বলা হয়েছে। সবশেষে দেখলাম আমরা আরেকটু বলা হলো, সেটা হচ্ছে ইউক্যালিপটাস, নাম দিলাম ক্যালিপটাস। ওকে, আমরা গাছগুলো বর্ণনা করে নিই। এখন মজার ব্যাপার দেখো, একটু লাল কালি দিয়ে আঁকি, ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, এই গাছ সম্পর্কে তোমরা বাচ্চারা কে কে জানো? তোমরা জানো? তোমরা আগে কিন্তু আমাদের এই রিসেন্টলি আমাদের এই ইউক্যালিপটাস গাছের মাঝখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছিল, কিন্তু এখন দেখবা যে ইউক্যালিপটাস গাছ আস্তে আস্তে নিধন করা হচ্ছে। নিধন করা হচ্ছে, তোমরা
তোমরা সায়েন্স পড়েছো, তোমরা জানো যে আমরা আসলেই কিন্তু ইউক্যালিপটাস গাছ আমাদের মতো, মানুষের মতো। আমরা কিন্তু যেমন অক্সিজেন গ্রহণ করি, ওরা অক্সিজেন গ্রহণ করে, যার জন্য এই ইউক্যালিপটাস গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ঠিক আছে, ওরা পরিবেশ বান্ধব নাই, পরিবেশের মারাত্মক শত্রু সেই ইউক্যালিপটাস গাছ। তো ঠিক আছে, আমাদের এখানে কি দোয়েলের কথা বললাম, বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, বেনেবো। সবার আগে দোয়েল আসলো, আর বেনেবো, হলদে বেনেবো ছিল, এই কথা বলা হয়েছে। তো লেখকের ধারণা ছিল আরেকটা কথা বলা হচ্ছে ব্যাধ। তোমরা জানো ব্যাধ কি? ব্যাধটা জানো? ব্যাধ হচ্ছে শিকারী, যারা পাখি শিকার করে তাদেরকে ব্যাধ বলা হয়। তো প্রথমেই আমরা লেখককে দেখলাম যে তার কিসের প্রতি? পাখিদের প্রতি এক ধরনের ভালোবাসা জন্ম গ্রহণ করেছে, এবং উনি তো অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। সময় কাটাবে কি করে? সবার ভোরে উনি উঠতেন, ওঠার পরে দেখতেন পাখির কিচিরমিচির শব্দ, গ্রামে খুব সুন্দর শব্দ, গ্রামের মধ্যে, অর্থাৎ সুন্দর একটা জায়গার মধ্যে। তো স্বাভাবিকভাবে ভালো লাগার কথা। উনি অসুস্থ থাকা অবস্থায় এই সমস্ত জিনিসগুলো দেখে, পাখির ডাকগুলো দেখে তিনি খুব আনন্দিত হতেন। এইভাবেই তার বেশ কয়েকদিন সময় কাটছিল। এইগুলো তিনি সাধারণ বর্ণনা করেছেন, কিন্তু মূল বর্ণনা যখন করেছেন, এই মূল বর্ণনায় আমরা একটু যাই। মূল বর্ণনায় গিয়ে দেখি একটা কুকুরের কথা বলা হয়েছে। হ্যাঁ, কি কথা বলা হয়েছে? একটা কুকুরের কথা বলা হয়েছে। এই কুকুর অর্থাৎ একটা কুকুর, এই কুকুর হচ্ছে আসলে অতিথি স্মৃতিতে, এই কুকুর হচ্ছে লেখকের অতিথি। তা স্বাভাবিকভাবেই মনে আমাদের প্রশ্ন দেখতে পারে, কুকুর অতিথি হয় কিভাবে? হ্যাঁ, তোমরা জানো যে মানুষ এবং পশুর মধ্যে আমাদের খুব সুন্দর সুন্দর সম্পর্ক বিরাজ করে। তোমাদের অনেকেই আছে পশু পাখি পোষার শখ আছে, কেউ বিড়াল পোষো, কেউ কুকুর পোষো, কেউ বিভিন্ন প্রজাতির পাখি পোষো, আবার কেউ শখ করে দেখো যে আমরা বিভিন্ন টেলিভিশনে দেখেছি যে দুবাইয়ের শেখ যারা আছে তাদের সন্তানেরা কি বাঘ পোষে, সিংহ পোষে, তো এরকম ওয়াইল্ড এনিম্যালও তারা পোষে। তো আমরা এগুলো একটা শখ, এগুলো শখের সাথে সাথে একটা প্রীতি গড়ে ওঠে, সম্প্রীতি গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে। এটা মানুষের নেচার, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষের মধ্যে এই হৃদয় আছে বলেই পশু পাখির মধ্যে মানুষের সাথে এত সুসম্পর্ক আছে। তো এটা লেখকের মধ্যেও ছিল। লেখক একটা কুকুরকে খুব আপন করে নিয়েছিলেন, কুকুরকে ভালোবেসেছিলেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে কুকুরও মানুষের বন্ধু হতে পারে, আর এই কুকুরটাই হচ্ছে অতিথি। তিনি কিন্তু মজার ব্যাপার, তিনি কুকুরটাকে কখনোই কুকুর বলেননি, তিনি অতিথি বলেছেন। তো এই সম্প্রীতি বা সহবান্ধবের মধ্যেও কিন্তু একটু শত্রুতা গড়ে ওঠে, কাদের সাথে? অন্যান্য পারিপার্শ্বিকতার উপরে। তুমি দেখবা তুমি একটা বিড়াল পুষছো, হয় আজ তোমার কাজের মেয়ে বিড়ালটাকে পছন্দ করে না, তখন তুমি বিড়ালটাকে খুব খাতির যত্ন করছো, খুব একেবারে তেল সাবান মাখাচ্ছ, খুব যত্ন করে রাখছো, বিড়ালটা শুকিয়ে যাচ্ছে। একদিন তুমি দেখলে সেই কাজের মেয়েটা বিড়ালকে ধরে ধরে পেটাচ্ছে অথবা তাকে খেতে দিচ্ছে না, হতে পারে। এরকম এই সম্প্রীতির মধ্যে কি হতে পারে? ভাঙনের সৃষ্টি করতে পারে। একদল মানুষ আছে যারা এই জিনিসটা পছন্দ করে না। তো লেখকের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমরা দেখেছি যে মালিরো থেকে শুরু করে, গেটম্যান থেকে শুরু করে সবাই বিরোধিতা করেছে, কিন্তু লেখক বারবার তাকে ডেকেছে। তারপরে সে গেটের প্রথম দিন তো গেটের মধ্যেই আসেনি, এরপর আস্তে আস্তে গেটের ভিতরে এসছে, যাকে এইভাবে বন্ধুত্ব হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত লেখক যখন এই জায়গা দেওঘর ছেড়ে চলে যাচ্ছেন, তখন এই যে মালামাল পৌঁছে দিচ্ছে, মালামাল পৌঁছে দেওয়ার সাথে সাথে মানুষের সাথে সেও কিন্তু তদারকি করার চেষ্টা করছে। তো এই যে স্মৃতি, আসলে অল্প দিনের মধ্যে একটা কুকুরের সাথে আমাদের লেখকের যে সম্পর্ক হলো, এই সম্পর্কের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা বুঝবে, তোমরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, তোমাদের ভিতরটাও দেখবে যে একটা পশু পাখির জন্য এরকম কষ্ট হতে পারে, এরকম পশু পাখির জন্য তোমাদের হৃদয়ে এক ধরনের ভালোবাসা অনুভূতি জাগতে পারে, এটাই স্বাভাবিক। তো তোমরা কি শিখলে বলতো গল্পটার মধ্যে? শিখলে যে পশু পাখির প্রতি স্বাভাবিক মমত্ববোধ এবং পশু পাখির মধ্যে প্রীতি বা সম্প্রীতি ভাব, অর্থাৎ পশু হলো তাদেরকে আমাদের ভালোবাসতে হবে এবং তারাই সমাজেরই একটা অংশ, এবং তাদেরকে একেবারে সবসময় অবহেলা করা চলবে না, কারণ পরিবেশ রক্ষার জন্য এদেরকে প্রয়োজন আছে। ওকে, তো আমার গল্পটা শেষ মোটামুটি। আমি এখন তোমাদের কিছু এক্সিকিউট দিব, গেট রেডি। অতিথির স্মৃতি, 1 নাম্বার।
অতিথির তোমরা প্রশ্নগুলো কিন্তু সবাই উত্তর করবে, হ্যাঁ, সাথে সাথে উত্তর করবে। লো ব্যাটারি দেখাচ্ছে, সাথে সাথে উত্তর করে দিবে, হ্যাঁ। তিন নাম্বার দেখো, এক নম্বর দেখো, অতিথির স্মৃতি গল্পে মালিনীর প্রতি কার দরদ ছিল? এই প্রশ্নটা পেরেছো কিনা দেখি। 2 নম্বর, বাদ ব্যতিগ্রস্ত কখন ঘরে আসতো? সন্ধ্যার পূর্বে। আমি এখানে 10টা 15টা এমসিকিউ করাবো, এরপর অন্য জায়গায় ফিরে যাব। মার্শা, ভেরি গুড, তোমাদের অনেকেরই উত্তরগুলো হচ্ছে। তাহলে এখানে কি স্মৃতি গল্পে মালিনীর প্রতি কার দরদ ছিল? এটা হচ্ছে মালিনীর। তাহলে কি দিব? আমাদের উত্তর দিব চাকরদের। 2 নম্বর দেখো, বাদ ব্যতিগ্রস্ত কি সন্ধ্যার আগে বা পূর্বে ফিরে আসতো? 3 নম্বর, একটু দেরি করে কে আসতো? তোমরা সবাই উত্তর করেছো, বেনেবো, ফ্যান্টাস্টিক। সবার উত্তরগুলো হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। 3 নম্বর গেল। 4 নম্বরে আমি আবার একটু উপরে দিয়ে দেই। 4 নম্বর চলে আসো। 4 নম্বরে আমরা কি প্রশ্ন দিব? খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্ন এরকম, অতিথিকে কে বাগানে 10টা 15টা এমসিকিউ করাবো, এরপর অন্য জায়গায় ফিরে যাব। প্রবেশ করতে দেয়নি কে? লেখক, চাকর, মালিক, মালিবো। তারপর দেখো, ওটাতে করতে থাকো, আমি তো আর চেঞ্জ করি।
5 দেখো অতিথি স্মৃতি গল্পে দূরে দাঁড়িয়ে লেজ ডান্সে মানে কি? এখানে লেজ নাড়ানো অর্থ কি? ফোনে দিয়ে দাও। এখানে দেখো সম্মতি, 2 অসম্মতি, আর 3 আনন্দ। 1 ও 2 দেখো তো কোনো সমস্যা হলে আমাকে বলো, প্রয়োজন হলে আমি ফোনটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ।